হে এভরিওয়ান, ওয়েলকাম টু রেডিক্যাল লার্নিং। আজকে আমরা পড়বো অর্থাৎ ফুড ক্রপস অ্যান্ড আদার দেন গ্রেন। প্রথমে আমরা বলেছিলাম যে এই যে তোমাদের ক্রপের যে প্যাটার্ন যে চ্যাপ্টারটা রয়েছে, এই টপিকটা হচ্ছে একটা ভাস্ট। এটা কমপ্লিট করতে পারলেই কিন্তু মানে মোস্ট অফ দ্য মানে মেজর পোর্শন আমরা কমপ্লিট করে ফেলবো। তো প্রিভিয়াস ভিডিওতে আমরা কি পড়েছিলাম? প্রিভিয়াস ভিডিওতে আমরা পড়েছিলাম যে ক্রপস এর মধ্যে আমরা ডিভিশন করেছিলাম, তাই তো? কি ডিভিশন করেছিলাম একবার রিক্যাপিচুলেশন করে নাও। তাহলে ক্রপস আমরা কি দেখেছিলাম, যে ক্রপস এর মধ্যে আমরা প্রথমে কি পেয়েছিলাম, যে ফুড ক্রপ, তাই তো? ফুড ক্রপস আর একটা হচ্ছে নন ফুড ক্রপ। ফুড ক্রপ আর নন ফুড ক্রপ। এবং ফুড ক্রপের মধ্যে আমরা কি দেখেছিলাম? প্রথমে ছিল গ্রেন, আর সেকেন্ড আমরা কি হচ্ছে আদার দেন গ্রেন, অর্থাৎ ফুড ক্রপস আদার দেন, আমরা শুরু নিলাম আদার দেন গ্রেন, আদার দেন গ্রেনস। অর্থাৎ যে আমাদের এগ্রিকালচার যে ক্রপ গুলো প্রডিউস হচ্ছে সেটাকে দুটো ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে যেগুলো খাবার জন্য ফুড ক্রপ, একটা হচ্ছে নন ফুড ক্রপ, যেগুলো আমরা খাওয়ার জন্য ইউজ করি না। সেকেন্ড ফুড ক্রপের মধ্যে হচ্ছে গ্রেন, যেগুলো হচ্ছে দানা শস্যের মধ্যে আমরা কি দেখেছিলাম? প্যাডি, হুইট, তাই তো? প্যাডি, হুইট, আর আমরা কি দেখলাম? যে মিলেট, অর্থাৎ জোয়ার, রাগি, বাজরা, এইগুলো নিয়ে। আর একটা হচ্ছে আদার দেন ফুড ক্রপ। এই আদার দেন ফুড ক্রপ মানে যেগুলো হচ্ছে গ্রেন ফর্মে নয়, অর্থাৎ গ্রেন নয়। কোনগুলো তাহলে? যেমন কফি, টি, সুগার কেন, এই সমস্ত। তো আজকে আমাদের আলোচ্য বিষয়, অর্থাৎ এই জিনিসটা নিয়ে আমরা কিন্তু আজ ডিসকাস করব। সমগ্র ভিডিওটা এই আদার দেন ফুড ক্রপ এবং নন ফুড ক্রপ, এই নিয়ে আমাদের আজ সমগ্র ভিডিওটা কিন্তু আজ আমরা পড়ব। তো প্রথমেই আমাদের যে তোমাদের যে ক্রপের অর্থাৎ আদার দেন ফুড ক্রপের মধ্যে প্রথমে আমরা স্লাইডে রয়েছে যে সুগার কেন, অর্থাৎ যাকে আমরা বাংলায় কি বলি? আখ। এবার কি বলেছে আখ সম্পর্কে আমরা দেখে নেব। আখ বলেছে যে ইট ইজ দ্য ট্রপিক্যাল অ্যান্ড সাবট্রপিক্যাল ক্রপ, তাই তো? ট্রপিক্যাল অ্যান্ড সাবট্রপিক্যাল, অর্থাৎ ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলের ফসল হচ্ছে কি? সুগার কেন মানে আখ। ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল কি? অর্থাৎ এটা যদি গ্লোব, এটা 0 ডিগ্রি, অর্থাৎ এটা ইকুয়েটর, এটা হচ্ছে 0 ডিগ্রি। এই 0 ডিগ্রি থেকে আপ টু 10 ডিগ্রি পর্যন্ত বোথ হেমিস্ফিয়ার, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত নর্থ এবং 10 ডিগ্রি সাউথ, এই রিজিয়নটা হচ্ছে ট্রপিক্যাল রিজিয়ন। এটা কি রিজিয়ন? ট্রপিক্যাল রিজিয়ন। এবং এরপর থেকে অর্থাৎ 23.5, অর্থাৎ মোটামুটি আমরা 25 কি 30 পর্যন্ত ধরে নিতে পারি আমরা 23.5 নর্থ এবং 23.5 অফ সাউথ, অর্থাৎ এই যে রিজিয়নটা রয়েছে তারপর থেকে এই যে রিজিয়নটা, এইটা হচ্ছে সাবট্রপিক্যাল রিজিয়ন। আমাদের ইন্ডিয়া সাবট্রপিক্যাল রিজিয়নের মধ্যে পড়ে, তাই তো? তাহলে বোঝা গেল, তাহলে এই যে অল ওভার দ্য ওয়ার্ল্ড এই ট্রপিক্যাল রিজিয়নেও সুগার কেন গ্রো করে, আবার সাবট্রপিক্যাল রিজিয়নেও কিন্তু সুগার কেন গ্রো করে। ক্লিয়ার? ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল কনফিউশন। এবং তারপর কি বলছে? এর যে টেম্পারেচার লাগে, অর্থাৎ সুগার কেনের জন্য যে টেম্পারেচার লাগে সেটা হচ্ছে কি? আইডিয়াল টেম্পারেচার হচ্ছে 21 ডিগ্রি টু 27 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? এবং এই সুগার কেনের জন্য রেইনফল কত লাগছে? রেইনফল লাগে 75 সেন্টিমিটার থেকে 100 সেন্টিমিটার, অর্থাৎ টেম্পারেচার এবং রেইনফল মেনশন হয়ে গেল। আর কি লাগছে? বলছে ক্যান গ্রো ভ্যারাইটি অফ সয়েল অ্যান্ড নিড ম্যানুয়াল লেবার। এটা কি? অর্থাৎ ইট ক্যান গ্রো ভ্যারাইটি, বিভিন্ন ধরনের সয়েলে কিন্তু আখ বা সুগার কেন প্রডিউস হয়, ঠিক আছে? যে এর যে কোনো পার্টিকুলার ম্যাক্সিমাম এই আখটা কোনো লাইম যুক্ত যেখানে
সয়েল আছে, অর্থাৎ লাইম কন্টেন্ট সয়েলে কিন্তু আখটা ভালো হয়, কিন্তু তার মানে এই নয় যে আখ আর অন্য কোথাও হবে না। আখ মোটামুটি সব রিজিয়নেই মোটামুটি আখটা হয়। এবং আখটা গ্রো করতে জানো, প্রথমে আমাদের যে ক্রপিং প্যাটার্নে পড়েছিলাম যে আখ হচ্ছে মোটামুটি কতদিন টাইম লাগে, মোর দেন 10 মান্থস, ঠিক আছে, 10 মাসের বেশি কিন্তু আখ উৎপাদিত হতে সময় নেয়। এবং এই আখের জন্য কি লাগে, আখের জন্য লাগে ম্যানুয়াল লেবার লাগে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। কি এর ম্যানুয়াল লেবার কি জন্য লাগে, আমরা হুইট যে হারভেস্টিং এর টাইম, বা প্যাডি যে রাইস হারভেস্টিং এর টাইম, বা অন্যান্য মিলেট বা অন্যান্য যে সমস্ত হারভেস্টিং এর টাইম উই ক্যান ইউজ দা মেশিনারি, ঠিক আছে, মেশিন ইউজ করতে পারি। কিন্তু এই যে আখের জন্য কিন্তু মেশিন অতটা ইউজ হয় না। কারণ কি, যে আখের বান্ডিল যে বড় বড় যে স্টিকের মতো, সেটা একটা বান্ডিল আকারে করে থাকে, এবং জমির পর জমি কি হয়, সেগুলোকে কাটতে হয়, কেটে একটা বান্ডিল করতে হয়। সুতরাং আখের জন্য কিন্তু এখানে প্রচুর ম্যানুয়াল লেবার দরকার, এখানে অত মেশিনারি মানে মেশিনের টেকনোলজি অতটা ইউজ হয় না, সেই জন্য এখানে প্রচুর পরিমাণে ম্যানুয়াল লেবার লাগে। সেকেন্ড হচ্ছে ইন্ডিয়া ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার আফটার ব্রাজিল, অর্থাৎ সুগার কেন কাল্টিভেশনের ক্ষেত্রে ইন্ডিয়া হচ্ছে একদম ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড প্লেস হোল্ড করছে, এবং ফার্স্ট থেকে আছে ব্রাজিল। এবারে কি কি ইউজ, অর্থাৎ মেন সোর্সেস অফ সুগার, গুড়, কানসারি এবং মোলাসিস, ঠিক আছে। অর্থাৎ এই যে আখ তোমরা দেখছো, এই আখ অর্থাৎ আমরা সুগারের জন্য আখ ইউজ হয়। আমরা তো ম্যাক্সিমাম আখটা আমরা যে সুগার পাই, একটা হচ্ছে দুটো প্রসেস থেকে পাই, একটা হচ্ছে সুগার কেন থেকে পাই, আর একটা সুগার বিট থেকে পাই, সুইট বিট থেকে, তাই না। এই তাহলে ম্যাক্সিমাম আমাদের ইন্ডিয়াতে কিন্তু সুগার বিট থেকে, সুগার কেন থেকে আমরা সুগারটা আমরা চাই, আমরা সুগারের সাথে আমরা সবাই পরিচিত, সুগার জন্য আখ থেকে পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে গুড়ের মেন হচ্ছে র মেটেরিয়াল হচ্ছে সুগার কেন, কারণ গুড়টা কি, যেটা যাকে ইংরেজিতে বলে জ্যাগরি, অর্থাৎ গুড়ের জন্য এটাকে গুড় বলছে। এবং কি হচ্ছে খানসারি, এটা কি, অর্থাৎ যখন চিনিটা যখন হয় কোনো সুগার মিলে, দেখবে যদি কোনো ইউটিউব বা অন্য ভিডিওতে ইউটিউব মানে সুগার যে মিল গুলো আছে সেগুলো কোনো চ্যানেল যদি খুলে দেখো, তখন দেখবে যে চিনির যে ফাইনাল প্রডিউস হচ্ছে সুগার, ঠিক আছে, সুগার মিল ইন্ডাস্ট্রিতে। ঠিক চিনির আগে একটা ব্রাউনিশ কালারের একটা সুগারের একটা র ফর্ম, অর্থাৎ আনরিফাইন্ড যে সুগার, সেটাকে বলা হচ্ছে খানসারি, ঠিক আছে। এবং মোলাসিস হচ্ছে কি, মোলাসিস হচ্ছে তারও আগে একটু মানে কি বলবো, একটা চকলেটি টাইপের গুড় টাইপের একটা সাবস্টেন্স থাকে, সেখান থেকে কিন্তু এই খানসারি, তারপরে কিন্তু এই মোলাসিস এর পরে কিন্তু সুগার আসে, ঠিক আছে। এটা একটা চকলেটি টাইপের একটা ব্রাউন একটা চিপচিপে একটা সাবস্টেন্স, যেটা অন্যান্য সুইটনার হিসাবে অন্যান্য জায়গায় ব্যবহার হয় প্রোডাক্টে। এবং তাহলে বোঝা গেল। আর সেকেন্ড হচ্ছে প্রডিউসিং স্টেট উত্তরপ্রদেশ। তাহলে আখ উৎপাদনের জন্য তোমরা জানো যে উত্তরপ্রদেশে ম্যাক্সিমাম চিনির যে কলগুলো আছে, যে সুগার মিলে যাচ্ছে, সেগুলো কিন্তু উত্তরপ্রদেশেই রয়েছে। আর এই জন্য কি হচ্ছে, উত্তরপ্রদেশ হচ্ছে প্রথম, ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে মহারাষ্ট্র, সরি এখানে কিন্তু লেখা ভুল হয়ে গেছে, এখানে সেকেন্ড প্লেস হবে মহারাষ্ট্র, অর্থাৎ মহারাষ্ট্র হবে সেকেন্ড প্লেস। থার্ড প্লেস হচ্ছে কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, বিহার, পাঞ্জাব এবং হরিয়ানা, ঠিক আছে। তাহলে এটা গেল তোমাদের সুগার সম্পর্কে। বোঝা গেল যে রেনফল কত, টেম্পারেচার কত লাগছে, রেনফল কত লাগছে, এবং এটা ভ্যারাইটিস মোটামুটি সব ধরনের সয়েলই এটা গ্রো করে। এর জন্য ম্যানুয়াল লেবার দরকার। এখানে আখ প্রোডাকশনে হচ্ছে সুগার কেন প্রোডাকশনে ইন্ডিয়া সেকেন্ড প্লেস হোল্ড করছে ব্রাজিলের পরে। এখানে মেন সোর্সেস গুড়, জ্যাগারি, কানসারি এবং মোলাসিস, এবং প্রডিউসিং স্টেটের মধ্যে উত্তরপ্রদেশ প্রথম স্থান অধিকার করছে এবং মহারাষ্ট্র সেকেন্ড স্থান অধিকার করছে। বোঝা গেছে। এবার আমরা নেক্সট স্লাইডে দেখব। এবার আমরা 2 নম্বর স্লাইডে কি দেখব, যে নন ফুড ক্রপস আদার দ্যান গ্রেনের মধ্যে যে অয়েল সিড, ঠিক আছে। এই অয়েল সিডটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা ফুড ক্রপ। ঠিক যেমন আমরা আগের ভিডিওতে কি দেখেছিলাম, যে হুইট, রাইস, এদের মধ্যে দিয়ে কোনোটা নর্থ ইন্ডিয়ার স্টেপল ফুড, কোনোটাই আবার সাউথ ইন্ডিয়াতে,
কিন্তু পালসেসটা কি ছিল, যে অল ওভার দ্য ইন্ডিয়া প্রত্যেকটা বাড়ির কিচেনে কিন্তু ডাল কিন্তু তৈরি হয়। ঠিক সেরকম এই অয়েল সিড হচ্ছে এমন একটা ফুড ক্রপ যে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু প্রত্যেক দিনই কোনো না কোনো অয়েল ইউজ হয়, সেটা খাওয়ার জন্যও ব্যবহার হয়, আবার বিভিন্ন আমাদের গায়ে মাখার জন্য কিন্তু তেল ব্যবহার হয়। এবং এই তেলে এই মানে খাওয়া এবং মাখা বাদ দিয়েও আরো কিন্তু তেলের অনেক মানে ইউজ আছে। এবার কি বলছে দেখো, বলছে মেন অয়েল সিড প্রডিউস ইন ইন্ডিয়া। আর এবার যে আমরা অয়েল গুলো আমরা পাচ্ছি সেটা প্রডিউস কি কি থেকে হয়, একটা হচ্ছে গ্রাউন্ড নাটস, অর্থাৎ গ্রাউন্ড নাট বাদাম, ঠিক আছে। আর কি যে সেসামাম মানে হচ্ছে তিল। কোকোনাট মানে হচ্ছে তোমরা তো জানো যে নারকেল থেকে কিভাবে তেল তৈরি হয়। যে সাউথ ইন্ডিয়াতে তোমরা যদি যাও, সাউথ ইন্ডিয়াতে ম্যাক্সিমাম যে নারকেল তেলটাকে কি হয় এডিবল অয়েল হিসেবে ব্যবহার হয়। আর আমরা তো সবাই নারকেল তেল কি করি, মাথাতে আমরা ইউজ করি। আর একটা কি সয়াবিন থেকে তেল পাচ্ছি, ক্যাস্টার অয়েল থেকে আমরা পাচ্ছি। ক্যাস্টার অয়েল মানে হচ্ছে কি, যাকে বলা হয় যে ক্যাস্টার বিন থেকে যে তেলটাকে তৈরি করা হয় সেটা ক্যাস্টার অয়েল, যাকে বাংলায় বলে রেডির তেল। কটন সিড থেকে আমরা তেল পাচ্ছি, সানফ্লাওয়ার সূর্যমুখী থেকে আমরা তেল পাচ্ছি, ঠিক আছে। এগুলো সব বাজারে এখন প্রচুর মানে ম্যাক্সিমাম যে বলে সাদা তেল অ্যাভেলেবেল, সানফ্লাওয়ার অয়েল, হুইট অয়েল, সয়াবিন অয়েল পাচ্ছি। আর কি পাচ্ছি লিনসিড মানে হচ্ছে মানে তিসি বা তিল বা তিসি টাইপের, এখান থেকে আমরা তেল পাচ্ছি। অর্থাৎ আমরা এইগুলো হচ্ছে আমাদের মেজর তেলের সোর্স। এবার এই তেল আমাদের খাওয়া বাদেও আর কি কি পারপাস আমাদের তেল ইউজ হচ্ছে, আমাদের তেল ইউজ হচ্ছে কি জন্য, অলসো ইউজ ফর র মেটেরিয়াল। কিসের র মেটেরিয়াল, এটাও কিন্তু এক যে ইন্ডাস্ট্রিয়াল যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে, অর্থাৎ সোপ, সাবান, কসমেটিক এবং অয়েনমেন্ট, অর্থাৎ বিভিন্ন ধরনের মলম যাকে আমরা বলি মানে কেটে গেলে লাগাতে হয় এরকম টাইপের মলম, এই সমস্ত এগুলো তো একটা করে ইন্ডাস্ট্রি। এদের র মেটেরিয়াল কে দিচ্ছে, এই অয়েল সিড দিচ্ছে। অয়েল সিড থেকে কিন্তু এই সোপ, কসমেটিক এবং অয়েনমেন্টের র মেটেরিয়ালস প্রোভাইড করছে অয়েল সিড। এবার এই অয়েল সিডের মধ্যে আমরা দেখে নেবো যে মেন যে এই সমস্ত দেখলাম গ্রাউন্ড নাট, যে সেসামাম, কোকোনাট, এগুলোতে কোথা থেকে কোনটা কোন মানে বলবো যে মরশুমে এটা গ্রো করছে। প্রথমে কি আছে, গ্রাউন্ড নাটের সম্পর্কে আমরা মানে সবাই পরিচিত। বাদাম আমরা প্রত্যেকেই খেয়েছি, ঠিক আছে। এবং দেখবে তোমরা অনবরত টিভিতে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাডও আসে যে বাদাম তেল, আলমন্ড অয়েল, এই সমস্ত নিয়ে। তো এখানে আলমন্ড হচ্ছে বা এই বাদাম গ্রাউন্ড নাট কি হচ্ছে, এটা হচ্ছে খারিফ ক্রপ, ঠিক আছে। বাদাম যে খারিফ ক্রপ মানে যেটা যে অন্য রিজিয়নে হবে না তা নয়, কিন্তু মেনলি এটা খারিফ ক্রপ মানে ওয়াটার ইন্টেন্সিভ, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে কি, এটা হচ্ছে গুজরাট ওয়াজ দ্য লার্জেস্ট প্রডিউসার। তাহলে এই বাদামের জন্য কি হচ্ছে, গুজরাট হচ্ছে প্রথম, গুজরাট was the largest producer after Rajasthan and Tamil Nadu. এবং কি হচ্ছে, it accounts half of the major oil seed, এটা ইম্পর্টেন্ট, it accounts half of the major oil seeds produced in country। অর্থাৎ যে কান্ট্রিতে যে 100% যদি আমার কি হচ্ছে অয়েল সিড আমরা যেটা পাচ্ছি তার 50% কে কন্ট্রিবিউট করছে, একাই কিন্তু করছে গ্রাউন্ড নাট 50% একাই কনসিডার অর্থাৎ প্রোভাইড করছে। বোঝা গেল তাহলে গ্রাউন্ড নাট মেনলি খারিফ ক্রপ। তারপরে কি আছে, লিনসিড এবং মাস্টার্ড, এটা মেনলি রবি ক্রপ মানে হচ্ছে কম ওয়াটার, জল লাগবে না, খুব কম মানে ওয়াটার ইরিগেশনের মাধ্যমে এটা হারভেস্ট মানে কাল্টিভেট হয়। যেন সর্ষে যেমন শীতকালে যেমন বিভিন্ন মাঠের দিকে মানে গ্রামাঞ্চলে গিয়ে মাঠের দিকে তাকালেই তোমরা দেখতে পাবে সর্ষে বিভিন্ন ফুল দেখতে পাবে, অর্থাৎ সর্ষে চাষ হচ্ছে। এবং তার সাথে সাথে লিনসিড অর্থাৎ যে তিসি, এটাও কিন্তু প্রডিউস হচ্ছে, এটা হচ্ছে মেনলি রবি ক্রপ। সেকেন্ড হচ্ছে কি, সেসামাম, অর্থাৎ সেসামাম তিল কি জন্য, এটা হচ্ছে খারিফ ক্রপ। এটা আবার ভ্যারি করে, দেখো এই তিলটা হচ্ছে খারিফ ক্রপ কোথায়, নর্থ ইন্ডিয়াতে সেসামামটা হচ্ছে খারিফ ক্রপ, ঠিক আছে। আবার রবি হচ্ছে সাউথ ইন্ডিয়াতে, অর্থাৎ এই সেসামামটা দুটো ইন্ডিয়ার দুই ভাগে কিন্তু আলাদা আলাদা সময়ে এটা কি হচ্ছে গ্রো করা হচ্ছে, অর্থাৎ সোন করা হচ্ছে। কি একটা হচ্ছে নর্থ ইন্ডিয়াতে খারিফ এবং সাউথ ইন্ডিয়াতে রবি। সেকেন্ড হচ্ছে কাস্টার অয়েল, অর্থাৎ কাস্টার বিন থেকে, যেটা বললাম যে কাস্টার বিন থেকে যে তেলটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কিন্তু কাস্টার অয়েল, অর্থাৎ বাংলায় বলে রেডির তেল, ঠিক আছে। এটা কি গ্রোন
এটা আবার বোথ, এটা কিন্তু দুটো সিজনেই হয়, ঠিক আছে, বোথ রবি অ্যান্ড খারিফ, এটা দুটো সিজনেই কিন্তু এই কাস্টার্ড অয়েলটা হচ্ছে। তাহলে বোঝা গেল যে অয়েল সিডের মধ্যে প্রমিনেন্ট কে গ্রাউন্ডনাট যে 50% প্রডিউস দিচ্ছে, যেটা হচ্ছে মেইনলি হচ্ছে খারিফ ক্রপ, লিনসিড হচ্ছে রবি ক্রপ, সেসামাম হচ্ছে খারিফ ক্রপ নর্থ ইন্ডিয়াতে, আবার রবি ক্রপ হচ্ছে সাউথ ইন্ডিয়াতে, আর লাস্ট হচ্ছে কাস্টার্ড অয়েল হচ্ছে গ্রাউন্ড মানে হচ্ছে গ্রোন, যেটা হচ্ছে বোথ সিজনে, অর্থাৎ রবিতেও এটা গ্রো হচ্ছে, আবার খারিফেও এটা কিন্তু গ্রো হচ্ছে, রিজিয়ন টু রিজিয়ন এটা কিন্তু ভ্যারি করে। তাহলে বোঝা গেল অয়েল সিড সম্পর্কে আমরা বুঝলাম এই স্লাইডটাতে। নেক্সট স্লাইডে আমরা দেখব যে টি সম্পর্কে আমরা পড়বো। এবার দেখো আমরা এবার টি সম্পর্কে পড়বো, অর্থাৎ টি, কফি, এইগুলো সম্পর্কে আমরা সবাই পরিচিত। মানে টি অল ওভার ইন্ডিয়া, শুধু ইন্ডিয়া নয়, অল ওভার দ্য ওয়ার্ল্ড টি একটা হচ্ছে কি ম্যাক্সিমাম কান্ট্রিতে একটা সবার কিন্তু একটা বিভারেজ, অর্থাৎ একটা পানীয়, ঠিক আছে। টি না খেলে অনেকেই আবার দিন যায় না, এরকম অবস্থা। টি লাগেই, চা লাগবেই, চা খেতেই হবে, ঠিক আছে। মানে চা না খেলে কি মনে হয় যে সারাদিন যেন কিছু খেলাম না, এরকম অবস্থা। তো টি এর জন্য কি বলছে দেখো, বলছে ইট ইজ এ প্লান্টেশন এগ্রিকালচার। আচ্ছা প্লান্টেশন এগ্রিকালচার কি? আমরা তো অনেক ধরনের এগ্রিকালচার দেখলাম। আচ্ছা প্লান্টেশন এগ্রিকালচার রিকল করো। প্লান্টেশন এগ্রিকালচার মানে হচ্ছে আমরা প্রথমেই ফার্স্ট ভিডিওতেই বলেছিলাম যে এগ্রিকালচার টাইপস অফ এগ্রিকালচার বলেছিলাম প্লান্টেশন মানে যখন একই ধরনের কি হবে, যে একই ধরনের প্লান্ট যেখানে একর পর একর জমি মানে জায়গা জুড়ে যখন থাকবে গ্রো করানো হবে, সেটা হবে প্লান্টেশন, ঠিক আছে। উদাহরণস্বরূপ আমরা কি বলেছিলাম, যেমন কলার বাগান, ঠিক আছে, কলার বাগান শুধু একদম কলার গাছের ভর্তি, আমের বাগান, চায়ের, ঠিক আছে, চায়ের ইয়েতে এখানে কি আছে, শুধু চায়েরই গাছ আছে, অন্য কোনো নেই, কফি। তো সুতরাং এটা হচ্ছে প্লান্টেশন এগ্রিকালচার। বোঝা গেছে প্লান্টেশন এগ্রিকালচার ইম্পর্টেন্ট বিভারেজ, অবভিয়াসলি এটা ইম্পর্টেন্ট বিভারেজ, ঠিক আছে। ইন্ট্রোডিউস কে করেছিল? বাই ব্রিটিশ, অর্থাৎ ইন্ডিয়াতে যে চায়ের যে প্লান্টেশন সেটা ব্রিটিশরা প্রথম কিন্তু এটা ইন্ট্রোডিউস করেছিল, ঠিক আছে। তারপরে আফটার ইন্ডিপেন্ডেন্স কিন্তু আস্তে আস্তে এই চা বাগানগুলো আস্তে আস্তে ইন্ডিয়াতে মানে ইন্ডিয়ার ওনাররা তারা এটাকে অ্যাকুয়ার করে সেটাকে এই প্লান্টেশনটাকে কন্টিনিউ করে এর পপুলারিটি দেখে। এবার এই চায়ের কিছু ফিচার্স আছে সেগুলো আমরা দেখে নেবো। চায়ের এটা কি বলেছে যে প্রথম হচ্ছে ইট গ্রোথ ট্রপিক্যাল অ্যান্ড সাবট্রপিক্যাল রিজিয়ন। ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল রিজিয়নে চা গ্রো করে। তাহলে কি হবে, প্রথমে আমরা বলেছি ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল রিজিয়ন কি, যে এটা যে 0 ডিগ্রি অর্থাৎ ইকুয়েটার যে 23 থেকে 30 পর্যন্ত এইটা সাবট্রপিক্যাল বোথ সাইড, এবং এর মাঝে যে 10 ডিগ্রি বোথ সাইড বোথ হেমিস্ফিয়ার এটা হচ্ছে ট্রপিক্যাল, আর এবং এটা হচ্ছে সাবট্রপিক্যাল। অর্থাৎ এই ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যালের মাঝে এখানে এই জায়গাগুলোতে টি হয়। আমাদের ইন্ডিয়া আমাদের সাবট্রপিক্যাল রিজিয়নে পড়ছে, নর্দার্ন হেমিস্ফিয়ারে। তো যেহেতু ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল রিজিয়নে পড়ছে, তাহলে এর কি দরকার, এর খুব ওয়াটার ইন্টেন্সিভ একটা কি ক্রপ, এর প্রচুর পরিমাণে জল এবং হিউমিডিটি দরকার, ঠিক আছে। কিন্তু অন্যান্য যে মানে ক্রপ গুলো আমরা পড়ে এলাম, যে ধান থেকে আরম্ভ করে যেগুলো ওয়াটার ইন্টেন্সিভ, যে ধানে প্রচুর পরিমাণে জল লাগে, ঠিক আছে, ধানেও কিন্তু জল লাগে, কিন্তু জলটা কি হচ্ছে একদম স্ট্যাগনেন্ট ওয়াটার নয়, কিন্তু জলটা স্ট্যাগনেন্ট হয়ে থাকছে, স্ট্যাগ হয়ে থাকছে, ঠিক আছে। ধান গাছের শিকড়ে জল মানে মাটির নিচে কিন্তু জল অনেকটা পরিমাণে জল থাকতে হবে, তবে কিন্তু ধান গাছটা কিন্তু গ্রো করবে। কিন্তু চায়ের ক্ষেত্রে চায়ে কিন্তু ধানের থেকেও বেশি কি দরকার, জল দরকার, ইরিগেশন জল দরকার। কিন্তু সেই জলটা কিন্তু চায়ের ক্ষেত্রে কিন্তু জলটা সেই ওয়াটার স্ট্যাগনেন্ট হলে হবে না, ওয়াটার কিন্তু সারফেস রান অফের মধ্যে বয়ে চলে যেতে হবে। মানে সাপোজ সেই জন্য চা দেখবে তোমাদের এরকম মানে হিলি এরিয়াতে চা চাষ হয়, যেখানে প্রচুর পরিমাণে এখানে বৃষ্টিপাত এখানে হচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানে যে চা চাষের জন্য যে প্ল্যান্ট গুলো রয়েছে এই জলটা কিন্তু এটা নিচে সঙ্গে সঙ্গে বয়ে যেন চলে আসে, যেখানে এখানে জলটা যেন ওয়াটার লগিং হয়ে না যায়। ওয়াটার লগ হয়ে গেলে কিন্তু এর যে রুট গুলো আছে সেগুলো চায়ের রুট গুলো পচে যাবে। তাহলে এটা এরকম ধরনের মানে ফিজিক্যাল ফিচার্স দরকার, তবে কিন্তু চা গ্রো করবে। সেই জন্য কি বলেছে, আর নিড রিচ ফার্টাইল সয়েল অ্যান্ড ওয়েল ড্রেন, যেটা আমরা বললাম এই চা গাছের জন্য কি দরকার, ফার্টাইল সয়েল, হিউমাস কন্টেন্ট
অর্থাৎ বিভিন্ন হিউমাস কন্টেন্ট, ফার্টাইল সয়েল দরকার, ঠিক আছে, এবং যেখানে বিভিন্ন এবং সেই সয়েল তো ফার্টাইল সয়েল তো দরকারই, তার সাথে সাথে ওয়েল ড্রেনেজ সিস্টেমও দরকার সেখানে। আর একটা কি, যেহেতু টপিক্যাল এবং সাব টপিক্যাল রিজিয়নের ক্রপ, সেজন্য সেখানকার ওয়েদারটা কি হবে, ওয়ার্ম হবে অ্যান্ড ময়েস্ট, ওয়ার্ম এবং ময়েস্ট হবে, এবং ওয়ার্ম এবং ময়েস্ট ফ্রি ক্লাইমেট দরকার, ঠিক আছে, চায়ের জন্য, সরি, ওয়ার্ম এবং ময়েস্ট ফ্রি, অর্থাৎ দেখো কন্ডিশনটা দেখো চায়ের, মানে সাব ট্রপিক্যাল রিজিয়নে হতে হবে। সাব ট্রপিক্যাল রিজিয়নে হলে কি হবে, বৃষ্টিপাতটা বেশি হবে, কিন্তু ওয়ার্ম হলে চলবে না, আবার ময়েস্ট হলেও চলবে না। কিন্তু সাব ট্রপিক্যাল, যেহেতু সাব ট্রপিক্যাল রিজিয়নে যে হয়তো সাব ট্রপিক্যাল রিজিয়নে কি হবে, এখানে ওয়েদারটা ওয়ার্মও হবে আবার ময়েস্টও হবে, কিন্তু এ সাব ট্রপিক্যালেও গ্রো করবে, অথচ ওয়ার্মও হলে চলবে না, ময়েস্ট হলেও চলবে না। তাহলে কি করতে হবে, ওকে হাই অল্টিটিউডে গ্রো করতে হবে। তাহলে হাই অল্টিটিউড হলে কি হবে, তার টেম্পারেচার কম হবে, ঠিক আছে, বোঝা গেল। এ একটা বিকট আর কি পরিস্থিতি দরকার, তবে কিন্তু চা গাছ উৎপাদিত হবে, বোঝা গেছে। তারপরে দেখো, এবার হচ্ছে ফ্রিকুয়েন্ট শাওয়ার, মানে ঘন ঘন কিন্তু বৃষ্টিপাতের দরকার, ঠিক আছে। ফ্রিকুয়েন্ট শাওয়ার কি আছে, ইভেনলি ডিস্ট্রিবিউটেড, অর্থাৎ ফ্রিকুয়েন্ট শাওয়ার দরকার, যেটা সমানভাবে মানে বন্টিত আকারে, মানে সমান, মানে সমস্ত রিজিয়নটা, এটা নয় যে এই রিজিয়নে এই জায়গাটাতে বেশি বৃষ্টিপাত হলো, এই জায়গাটাতে বেশি বৃষ্টিপাত হলো না, তা নয়, গোটা অল ওভার রিজিয়নটাতে কি দরকার, মানে ইকুয়াল ডিস্ট্রিবিউশন দরকার, এবং সেটা হবে ফ্রিকুয়েন্ট দরকার, ঘন ঘন দরকার। কেন দরকার, যে চা গাছে যে টেন্ডার যে লিভস গুলো হয়, তাদের মানে গ্রোটাকে, তাদের গ্রোথটাকে মানে ডেভেলপ হওয়ার জন্য এই ফ্রিকুয়েন্ট শাওয়ার, ইভেনলি ফ্রিকুয়েন্ট শাওয়ার কিন্তু চা গাছের জন্য দরকার। সেজন্য কি বলেছে, ফ্রিকুয়েন্ট শাওয়ার ইভেনলি ডিস্ট্রিবিউটেড থ্রু আউট দ্য ইয়ার ফর গ্রোথ অফ টেন্ডার মানে সফট, ভেরি সফট লিভস, যে ছোট ছোট যে চায়ের পাতা দেখতে পাওয়া যায় যে হয়, সেইগুলোতে তার গ্রো জন্য কিন্তু এই কি দরকার, যে ফ্রিকুয়েন্ট শাওয়ার দরকার। আর এটা কি, আর একটা দরকার, যে চিপস অ্যান্ড স্কিল লেবার, অর্থাৎ চায়ের যে পাতা যে তুলবে, দেখবে যে অনেক ভিডিওতে দেখা যাবে, বইয়েও আছে, দেখবে তোমাদের ইয়েতে, যে পিছনে একটা কি আছে, ঝুড়ির মতো দেওয়া আছে, সেখানে কি হচ্ছে, খুব একদম মাইনিউটলি ছোট 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 পাতাগুলো করে সেগুলো তুলে তারা এরকম এরকম কি করছে, ঝুড়ির মধ্যে ফেলছে। এটা কোনো মেশিন দ্বারা সম্ভব নয়, ঠিক আছে। সেই জন্য চিপ দরকার, চিপ লেবার দরকার এবং স্কিল লেবার দরকার। আর তারপরে কি বলছে, টি ইজ প্রসেস উইদিন দ্য টি গার্ডেন টু রিস্টোর ইটস ফ্রেশনেস, ঠিক আছে। এবার ম্যাক্সিমাম জায়গাতে কি হয়, যে টিটা যে বাগান আছে, অর্থাৎ যে তোমাদের দেখো, যে সাপোজ এটা একটা টি গার্ডেন রিজিয়ন, ঠিক আছে। এই টি গার্ডেন রিজিয়নে তো এখানকার যে ফ্যাক্টরিটা হবে, তো এখানকার যে টি গার্ডেনের যে ফ্যাক্টরিটা আছে, সেই ফ্যাক্টরিটা কিন্তু এই বাগানের মধ্যেই হতে হবে, ঠিক আছে। কারণ কি, কারণ বাগানের মধ্যে ফ্যাক্টরিটা হলে কি হচ্ছে, যে তার যে পাতাটা যে তুললো, সেই পাতাটা যদি অনেকক্ষণ টাইম যদি এক জায়গা থেকে আর একটা জায়গায় যদি ফ্যাক্টরিটা দূরে হয়, তাহলে ট্রান্সপোর্ট করতে গেলে পাতাটা কি হবে, চায়ের পাতাগুলো শুকিয়ে যাবে, তাহলে তার ফ্রেশনেসটা বজায় থাকছে না, ঠিক আছে। সেই জন্য তার ফ্রেশনেসটা বজায় রাখার জন্য কি করতে হবে, এই টি গার্ডেনের মধ্যেই কিন্তু বাগানটাকে, টি গার্ডেনের মধ্যে টি ফ্যাক্টরি, অর্থাৎ এই যে চা কারখানাটা এখানে কিন্তু এস্টাবলিশ করা হয়। কারণ যে পার্শ্ববর্তী রিজিয়ন থেকে এখানে কি করলো, চায়ের পাতা তুললো, তাড়াতাড়ি নিয়ে গিয়ে কি হলো, সেটা প্রসেসিং স্টার্ট হয়ে গেল, তার রিফ্রেশনেসটাও বজায় থাকলো। সেই জন্য কিন্তু চা বাগানকে কি হয়, যে চা বাগানের গাছে, মানে গায়ে প্রত্যেকটা বাগানের মধ্যে মধ্যে একটা কি থাকে, একটা করে এই চা প্রসেসিং একটা তৈরি করা একটা কারখানা থাকে, ফ্যাক্টরি থাকে, ঠিক আছে। সেই তার মেন কারণ হচ্ছে টু রিস্টোর ইটস ফ্রেশনেস, বোঝা গেল। এবার দেখো, যে এবার চা প্রডিউসের জন্য আমাদের কোন স্টেট প্রথম, ঠিক আছে। আমরা জানি যে চা প্রোডাকশনের জন্য আসামে কোথায়, ব্রহ্মপুত্র ভ্যালি রিজিয়নে চা প্রোডাকশন হয়, টি প্লান্টেশন হয়, এবং ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে। কিন্তু আসামে সব থেকে বেশি হয়, এবং ওয়েস্ট বেঙ্গলে হিলি যে রিজিয়ন আছে, দার্জিলিং, জলপাইগুড়ির যে হিলি রিজিয়ন গুলো, সেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের চা কিন্তু প্রডিউস হয়। তাছাড়াও তামিলনাড়ুতে হয়, কেরালাতে হয়, ঠিক আছে। কিন্তু দার্জিলিং চা এবং আসাম চায়ের মধ্যে একটা ডিফারেন্স আছে। আসাম কিন্তু
হিউজ পরিমাণে চাটা প্রডিউস করছে, কিন্তু তার কোয়ালিটি, বেস্ট কোয়ালিটির যে চাটা সেটা একমাত্র ওয়েস্ট বেঙ্গলেই পাওয়া যায়। ঠিক আছে, বেস্ট কোয়ালিটি চাটা একদম ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং যে চা, সেটা দার্জিলিং এর যে হিলি রিজিয়নে এই আমাদের যে টি প্লান্টেশনে এই ওয়েস্ট বেঙ্গলের চাটা পাওয়া যায়। এবং চায়ের যে ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা দেখি, চায়ের ক্ষেত্রে কি ইন্ডিয়া হচ্ছে কোন পজিশনে হোল্ড করছে, সেকেন্ড পজিশন হোল্ড করছে, এবং আফটার কে চায়না, চায়না হচ্ছে কে প্রথম। ঠিক আছে, তাহলে চা প্রোডাকশনের জন্য ইন্ডিয়ার পজিশন কত, ইন্ডিয়া পজিশন 2 নম্বর, অর্থাৎ সেকেন্ড, ফার্স্ট হচ্ছে চায়না। এবার এই যে চা, এই চা প্রথম কে আবিষ্কার করেছিল, এই নিয়ে বিভিন্ন ধরনের লিজেন্ড আছে, কিন্তু ম্যাক্সিমাম যেটা ধরা হয়, মানে যেটা আমরা জানি যে চা প্রথম ইনভেনশন কোথায় হয়েছিল, চায়নাতে। ঠিক আছে, এবার আমরা নেক্সট স্লাইডে আমরা দেখব যে তোমাদের যে কফি সম্পর্কে দেখে দেবো। অর্থাৎ চা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিভারেজ দেখলাম, এবার কফিও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিভারেজ অল ওভার দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং ইন্ডিয়া। এবার দেখো, এবার আমরা দেখব কফি। তাহলে প্রথম যে বিভারেজ, অর্থাৎ যে পপুলার যে বিভারেজ, সেটা হচ্ছে টি। ঠিক আছে, ইন্ডিয়াতে, এবং ইন্ডিয়া নয়, অল ওভার দ্য ওয়ার্ল্ড। এবং ওয়ার্ল্ড ওয়াইড সবথেকে থেকে পপুলার বিভারেজ হচ্ছে কফি, তাই তো। এবার এই যে কফি, ইন্ডিয়ার যে আমাদের যে কফিটা আমাদের ইন্ডিয়াতে যেটা কাল্টিভেট করা হয়, যে প্লান্টেশন হয়, কফি প্লান্টেশন হয়, সেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু খুব ফেমাস। কি জন্য? তার গুড কোয়ালিটির জন্য, তাই তো। কোনো জিনিস ফেমাস কি জন্য হয়? তার গুড কোয়ালিটি থাকবে, তবেই তো লোকে সেটাকে অ্যাকসেপ্ট করবে। সেই জন্য আমাদের যে ইন্ডিয়ান কফি, এটা কি হচ্ছে, ইন্ডিয়ান কফিটা হচ্ছে তোমার কি বলছে, ফেমাস ফর ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস ফর ইটস গুড কোয়ালিটি। ঠিক আছে, এবার আমাদের যে ইন্ডিয়ার কফিটা, সেই ইন্ডিয়া কফিটা আসলো কোথা থেকে, তার অরিজিন কোথা থেকে হয়েছে সেটা দেখবো। কি বলা আছে তোমাদের বইয়ে আছে, দেখবে যে অ্যারাবিকা ভ্যারাইটি। আমাদের ইন্ডিয়ান যে কফিটা যেটা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে তোমার এই যে অ্যারাবিকা ভ্যারাইটি পাওয়া যায়, এই অ্যারাবিকা ভ্যারাইটি। কারণ মানে ভ্যারাইটি ইনিশিয়ালি ব্রট ফ্রম ইয়েমেন, ইয়েমেন থেকে এটা কোথায় নিয়ে এসেছিল, ইন্ডিয়াতে নিয়ে আসা হয়েছিল প্লান্টেশনের জন্য। হিস্ট্রিতে যাও, হিস্ট্রি দেখো গ্লোবালাইজেশন চ্যাপ্টারে। ঠিক আছে, গ্লোবালাইজেশন চ্যাপ্টারে কি পড়েছিলাম, যখন ইন এনসিয়েন্ট টাইমে যখন মানুষ যখন একটা জায়গা থেকে আর একটা জায়গায় যখন ট্রাভেল করতো, যখন মুভ করতো, তখন তার সঙ্গে করে কি নিয়ে যেত, সে কি মনে আছে কিছু? আমরা বলেছিলাম তার সাথে তার কালচার নিয়ে যেত, ঠিক আছে, তার ট্র্যাডিশন নিয়ে যেত, এবং ওভারঅল সর্বোপরি সঙ্গে তার খাবার, সে যে মানে তার খাদ্য তালিকা, যে খাদ্যাভ্যাস, সেই খাবারটাকেও কিন্তু তার সঙ্গে নিয়ে যেত। ঠিক আছে, সেই জন্য কোথায় হয়েছে, ইয়েমেন থেকে এই যে অ্যারাবিকা ভ্যারাইটি কফিটা, ঠিক আছে, এই অ্যারাবিকা ভ্যারাইটি কফিটা ইন্ডিয়াতে কিন্তু প্লান্টেশন স্টার্ট হয়, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড খুব পপুলার হয়ে যায়। কিসের জন্য? তার গুড কোয়ালিটির জন্য। এবার দেখা আছে, এটা তো আমরা বললাম যে দিস ভ্যারাইটি হ্যাজ এ গ্রেট ডিমান্ড ফর ওয়ার্ল্ড ওভার। কিসের জন্য? এই যে অ্যারাবিকা ভ্যারাইটি কফিটা। এবার এই কফিটা আমাদের ইন্ডিয়াতে ম্যাক্সিমাম এই কফি চাষটা একদম আমাদের সাউথ ইন্ডিয়াতে এটা কিন্তু কনফাইন্ড হয়ে আছে। ঠিক আছে, কিসের জন্য? দেখো, ইনিশিয়ালি ইটস কাল্টিভেশন ওয়াজ ইন্ট্রোডিউস ইন দা, প্রথমে অর্থাৎ প্রথম দিকে যখন এই অ্যারাবিকা ভ্যারাইটি যে ইয়েমেন থেকে এটা এলো, এটা প্রথমে এটা কাল্টিভেট কোথায় হতো, অর্থাৎ প্লান্টেশন কোথায় হয়েছিল? বাবা বুদান হিলস। বাবা বুদান হিলস, এই বাবা বুদান হিলসে কিন্তু এটা প্রথম স্টার্ট হয়। ঠিক আছে, মনে রাখবে, এটা তোমাদের বইও আছে, দেখবে যে বাবা বুদান হিলস। এন্ড ইভেন টুডে ইটস কাল্টিভেশন ইজ কনফাইন্ড। এখনো কিন্তু এই কাল্টিভেশনটা কনফাইন্ড আছে, অর্থাৎ সীমাবদ্ধ আছে, স্প্রেড করতে পারেনি। কোথায়? টু দা নীলগিরি। নীলগিরি যে হিলস আছে, দক্ষিণ ভারতে নীলগিরি পর্বত রয়েছে, সেই নীলগিরি রিজিয়নে, হিলি রিজিয়নে কি হয়, এই কফিটা আমাদের পাওয়া যায়। সেই জন্য কর্ণাটক, এবং এই নীলগিরিটা কর্ণাটকের কাছে। ঠিক আছে, কর্ণাটক এই জন্য কফি উৎপাদনে 1 নম্বর স্থান প্লেস করে। কর্ণাটকে যেটা আছে তোমার যে চিকমাগলুর ভ্যালি, ঠিক আছে, চিকমাগলুর প্রদেশে এই কফি উৎপাদন সবথেকে থেকে বেশি হয়। যে সাউথ ইন্ডিয়ার, এটা সাপোজ এই সাউথ ইন্ডিয়ার এরকম জায়গায় কফি উৎপাদন, কর্ণাটকে এটা হচ্ছে কফি প্লান্টেশন জন্য ফেমাস। ঠিক আছে, এবং তাছাড়াও সাউথ ইন্ডিয়া ছাড়া কোথায়? কেরালাতে হয়, এবং
তামিলনাড়ুতেও কিন্তু কফি প্রডিউস হলো, মানে কফি প্লান্টেশন হয়। তাহলে বোঝা গেল যে টি এর পরে আমরা দেখলাম কফি। ঠিক আছে, এবার আমরা নেক্সট স্লাইডে দেখব। এবার আমরা দেখব অর্থাৎ ফুড ক্রপস আদার দ্যান গ্রেন এর মধ্যে যে লাস্ট যে পোর্শনটা আছে সেটা হচ্ছে তোমার হর্টিকালচার ক্রপস। অর্থাৎ হর্টিকালচার মানে কি? হর্টিকালচার মানে হচ্ছে তোমার যেখানে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস যেখানে কাল্টিভেট করা হয় সেটাকে বলে হর্টিকালচার। তো এখানে কি হচ্ছে, ইন্ডিয়া দেখে নাও, ইন্ডিয়া কি বলছে, ইন্ডিয়া ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস আফটার চাইনা। অর্থাৎ চাইনার পরে ইন্ডিয়াতে হর্টিকালচার এর দিক থেকে অর্থাৎ প্রোডাকশন অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল দিক থেকে কোথায় করে, যে সেকেন্ড পজিশন প্লেস করে, তাই তো। এবং আর কি, ইন্ডিয়া ইজ দ্য প্রডিউসার অফ দ্য ট্রপিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ টেম্পারেট ফ্রুটস। অর্থাৎ ইন্ডিয়াতে শুধু মানে দুটো মরশুমেরই কিন্তু মানে ফ্রুট প্রডিউস হয়, একটা হচ্ছে ট্রপিক্যাল ফ্রুট আর একটা হচ্ছে তোমার টেম্পারেট ফ্রুট। ট্রপিক্যাল ফ্রুটের মধ্যে কোনগুলো পড়ছে, ম্যাঙ্গো, বানানা, তারপর তোমার পাইনাপেল, তারপর তোমার পাপাইয়া অর্থাৎ পেঁপে যেটাকে বলি, লিচি, এগুলো হচ্ছে তোমার ট্রপিক্যাল ফ্রুট। আর টেম্পারেট ফ্রুটের মধ্যে কোন কোন পড়ে, অ্যাপেল পড়ে, ওয়ালনাট পড়ে, পিচ পড়ে, অ্যাপ্রিকট পড়ে, এইগুলোর মধ্যে এগুলো সব কিন্তু টেম্পারেট ফ্রুট। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া হচ্ছে মানে মানে হর্টিকালচার দিক থেকে মানে ফ্রুট প্রোডাকশনের দিক থেকে কিন্তু বেশ ভালোই রিচ। ঠিক আছে, মানে সব ধরনের ফ্রুট কিন্তু ইন্ডিয়াতে পাওয়া যায়। তাছাড়া আরো অনেক মানে রকমের ফ্রুট আমাদের অল ওভার ইন্ডিয়াতে কি হচ্ছে, গ্রো হচ্ছে। এবার দেখো, এবার তারই কিছু কিছু একটা বিশেষ কিছু একটা রিজিয়নে, কোন কোন রিজিয়নে কি কি ধরনের ফ্রুট মানে ফ্রুট মানে বেশি হয়, মানে তার ফেমাস কি কি রিজিয়নে, সে তারই একটা লিস্ট এখানে তোমাদের দেওয়া আছে। এখানে কি বলেছে, ম্যাঙ্গোস। ঠিক আছে, ম্যাঙ্গো অর্থাৎ আম, আম কোন কোন রিজিয়নের আম, অর্থাৎ কোন কোন স্টেটে আম ফেমাস, মানে কোন কোন স্টেটে আম বেশি গ্রো করে। অর্থাৎ প্রথমে কি আছে, ম্যাঙ্গোর জন্য কি আছে, মহারাষ্ট্র, তোমাদের এই সংক্ষেপে অ্যাব্রিভিয়েশন দেওয়া আছে। ঠিক আছে, এটা এপি মানে হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ইউপি মানে হচ্ছে উত্তরপ্রদেশ এবং ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে যেমন আমরা কোথাকার আম, ওয়েস্ট বেঙ্গলে মালদার আম, মালদার আম, মালদায় যে আম পড়ে তার জন্য ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস কিন্তু ওয়েস্ট বেঙ্গল। আবার যে ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদ আছে, মুর্শিদাবাদ কিন্তু লিচির জন্য খুব ফেমাস। এবার সেখানে কি বলছে, অরেঞ্জেস অর্থাৎ কমলা লেবু, কমলা লেবু নাগপুর অর্থাৎ মহারাষ্ট্রের নাগপুরের যে কমলা লেবু ফেমাস, এবং চেরাপুঞ্জি, মেঘালয়ের চেরাপুঞ্জি কিসের প্রোডাকশনের জন্য, অরেঞ্জেস প্রোডাকশনের জন্য ফেমাস। তারপর হচ্ছে বানানা, বানানা কেরালা, মিজোরাম এন্ড মহারাষ্ট্র এবং তামিলনাড়ু। ঠিক আছে, যে দেখবে প্রত্যেকটাই মানে সাউথ ইন্ডিয়া মানে কিন্তু মানে কলা পাতা এবং কলা গাছ একটা মানে অটোমেটিক্যালি একটা ফিলিংস চলে আসে। কলা পাতা এবং কলা গাছ মানে হচ্ছে সাউথ ইন্ডিয়া। সাউথ ইন্ডিয়াতে কোনো হোটেলে এই সমস্ত খেতে গেলে আমাদের শাল পাতা দেয়, দেখবে ওরা সব কলা পাতা দেয়। ঠিক আছে, মানে এতটাই এত পরিমাণে কলা সাউথ ইন্ডিয়াতে গ্রো করে। ঠিক আছে, ব্যানানা গ্রো করে, যেটা হচ্ছে কেরালা, ফার্স্ট প্লেস হচ্ছে কেরালা। সেকেন্ড লিচি, লিচি কি আছে, লিচি এন্ড গুয়াভা অর্থাৎ পেয়ারা, লিচু এবং পেয়ারা কি জন্য, উত্তরপ্রদেশ এবং বিহার, বিহার এই লিচি এবং গোয়াবার জন্য কিন্তু বিখ্যাত। আমাদের ওয়েস্ট বেঙ্গলে পেয়ারা কোথায় বিখ্যাত, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বারুইপুর। ঠিক আছে, বারুইপুরের পেয়ারা ওয়েস্ট বেঙ্গলে, বারুইপুরের পেয়ারা কিন্তু খুব বিখ্যাত। আর তারপরে হচ্ছে কি দেখো, পাইনাপেল অর্থাৎ আনারস, আনারস কোথায়, আনারস হচ্ছে মেঘালয়, মেঘালয়ে আনারসের জন্য বিখ্যাত। তারপরে কি বলেছে, গ্রেপস আঙ্গুর, কোথায় আঙ্গুর কিসের জন্য, কোথায় কোথায় ফেমাস, অন্ধ্রপ্রদেশের এপি, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্রের জন্য। বোঝা গেল। তারপর দেখো অ্যাপেল, ঠিক আছে, অ্যাপেল, অ্যাপেল, পিএস, তারপর অ্যাপ্রিকট এবং ওয়ালনাট, এগুলো কোথায়, অর্থাৎ ঠান্ডা রিজিয়নে অর্থাৎ টেম্পারেট, এগুলো অর্থাৎ জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, এর জন্য কিন্তু আপেল এটা হচ্ছে মেনলি টেম্পারেট ফ্রুট এবং এগুলো ম্যাক্সিমাম এগুলো হচ্ছে তোমার কি বললাম, ট্রপিক্যাল ফ্রুট। ঠিক আছে, এতে গেল হর্টিকালচারের মেন মেন ক্রপ অর্থাৎ মেন মেন ফ্রুট কোথায় কোথায় মানে গ্রো করছে মেনলি। এবং এইগুলো ছাড়াও কিন্তু ইন্ডিয়াতে কি বলেছে দেখো, ইন্ডিয়া ইজ অ্যান ইম্পর্টেন্ট প্রডিউসার কি, পিস, কলিফ্লাওয়ার, ফুলকপি, পেঁয়াজ, অনিয়ন, ক্যাবেজ, বাঁধাকপি, টমেটো, ব্রিঞ্জাল, বেগুন এবং
পটাটো, ঠিক আছে, এও কিন্তু ইম্পর্টেন্ট প্রডিউসার, এবং এখান ইন্ডিয়া কি করে এক্সপোর্ট করে, ঠিক আছে, মানে এতটা পরিমাণে সারপ্লাস হয় এগুলো, এটা কিন্তু ইন্ডিয়া কিন্তু এগুলো এক্সপোর্ট করে, এবং কি করে তার যে ইন্ডিয়ান মানে ডোমেস্টিক যে জিডিপি, ঠিক আছে, অর্থাৎ জিডিপিতে এরও একটা কিন্তু অবদান এই হর্টিকালচারের কিন্তু রয়েছে, ঠিক আছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যাকে বলে, তার অবদানও কিন্তু রয়েছে। তো এই মানে এই স্লাইডের মাধ্যমে আমরা কি দেখলাম, মানে আমাদের যে একটা মেজর যে একটা পার্ট, অর্থাৎ ফুড ক্রপস আদার দেন গ্রেন, এটা আমরা কিন্তু কমপ্লিট করলাম। এর পরের স্লাইডটা আমরা দেখবো অর্থাৎ নন ফুড, ঠিক আছে, কোনগুলো এবার এগ্রিকালচার হচ্ছে ফুড ক্রপ কিন্তু সেগুলো খাবার জন্য নয়, যেমন কটন, তারপর তোমার জুট, ঠিক আছে, তারপর রাবার, সিল্ক, এই সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে পরের স্লাইডে আমরা এগুলো আলোচনা করব। এবার দেখো, আমরা তো প্রিভিয়াস স্লাইডে আমরা দেখলাম যে আদার দ্যান ফুড ক্রপস, এবং এবার আমরা দেখবো যে নন ফুড ক্রপস, অর্থাৎ এই যে ফুড ক্রপ সম্পর্কে আমরা আলোচনা করব, এটা কিন্তু খাবার জন্য নয়, ঠিক আছে, তাহলে এটা কিসের জন্য, এই ফুড ক্রপ গুলো কিসের জন্য, পড়ার জন্য, হ্যাঁ অবশ্যই পড়ার জন্য। কিসের, যেমন রাবার, ঠিক আছে, আমরা আলোচনা করবো প্রথম এই স্লাইডে আমরা আলোচনা করবো রাবার সম্পর্কে, ঠিক আছে, তারপর আমরা আলোচনা করবো জুট, তারপর কটন, এই নিয়ে আমরা আলোচনা করব। এই যে ফুড ক্রপ গুলো, এর কিন্তু কি আছে, ইকোনমিক ভ্যালু আছে। এরা কি করে, প্রাইমারি প্রোডাক্ট, এগ্রিকালচার যেহেতু প্রাইমারি প্রোডাক্ট, এরা কিন্তু সেকেন্ডারি যে প্রোডাকশন আছে, অর্থাৎ সেকেন্ডারি যে অ্যাক্টিভিটি আছে তাদেরকে কিন্তু সচল ডাকে। কিভাবে সচল ডাকে, যে সেকেন্ডারি অ্যাক্টিভিটির এরা র মেটেরিয়ালস কিন্তু এই নন ফুড ক্রপস থেকে প্রোভাইড হয়। যেমন রাবার, রাবার হচ্ছে কি, রাবার তো একটা এক ধরনের লেটেক্স, একটা আঠা জাতীয় একটা পদার্থ, সেটা কিন্তু গাছ থেকে কিন্তু এটা কালেক্ট করতে হয়, হারভেস্ট করতে হয়, তারপর এখান থেকে কি হয়, রাবার তৈরি হয়, এবং সেই রাবারের আমরা প্র্যাকটিক্যাল লাইফে আমরা রাবারের ইউজ আমরা জানি, বিভিন্ন রকমের টায়ার থেকে আরম্ভ করে গাড়ির, ঠিক আছে, গাড়ির মানে টায়ারের মেন যে ইকুইপমেন্ট সেটা হচ্ছে মেন রাবার থেকেই আসে, এবং সেই টায়ার রাবার থেকেই তৈরি হয়। তাহলে আমরা এইগুলো যে আলোচনা করবো, এটা সম্পূর্ণ হচ্ছে নন ফুড ক্রপ, রাবার কেউ খায় না, ঠিক আছে, কিন্তু এর ইকোনমিক ভ্যালু আছে, এবং এটা এগুলো ম্যাক্সিমাম এগুলো ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালস প্রোভাইড হয় এই সমস্ত সেক্টর থেকে। এখানে রবারে কি বলেছে, ইট ইজ অ্যান ইকুইটোরিয়াল ক্রপ বাট আন্ডার স্পেশাল কন্ডিশন ইট অলসো গ্রোন ইন ট্রপিক্যাল, এটা হবে না, ঠিক আছে, ইট ইজ এ ইকুইটোরিয়াল ক্রপ, অর্থাৎ এটা মেনলি হচ্ছে এটা কোন নিরক্ষীয় অঞ্চলে এটা গ্রো করে, ঠিক আছে, এবং বাট ইট অলসো গ্রোন ইন ট্রপিক্যাল অ্যান্ড সাব ট্রপিক্যাল এরিয়া, কিন্তু ট্রপিক্যাল এবং সাব ট্রপিক্যাল এরিয়াতেও কিন্তু এটা গ্রো হয়। তার জন্য কি দরকার, কিন্তু স্পেশাল কন্ডিশন ক্রিয়েট করে কিন্তু এখানে ট্রপিক্যাল এবং সাব ট্রপিক্যাল রিজিয়ন এটা রাবার গ্রো করা যায়। তাহলে এবার দেখে নেবো যে আমরা জানি যে ইকুইটোরিয়াল রিজিয়নে কি হয়, ইকুইটোরিয়াল রিজিয়নে যেহেতু সারা বছর কি হয়, যে লম্বভাবে সূর্যরশ্মি পড়ে, লম্বভাবে সূর্যরশ্মি পড়ার জন্য কি হয়, এখানে মানে বিকালের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, এবং সারা বছর ধরে একটা হট এবং হিউমিড ক্লাইমেট সবসময় কিন্তু এখানে প্রিভেল করে, এখানে হট অ্যান্ড হিউমিড ক্লাইমেট থাকে, এবং প্রত্যেকদিন বিকালে বৃষ্টিপাত হয়, ঠিক আছে, এবং আদার কোনো সিজন এখানে কিন্তু থাকে না, এখানে একটাই সিজন হট এবং হিউমিড, এবং যেহেতু ইকুইটোরিয়াল ক্লাইমেট সেজন্য এখানে রেনফলও কিন্তু বেশি হয় এবং হিউমিডিটিও বেশি, এবং এই যে ইকুইটোরিয়াল রিজিয়ন হবে এবং তার পার্শ্ববর্তী অঞ্চল অর্থাৎ সাব ট্রপিক্যাল রিজিয়নেও কিন্তু রবার প্রডিউস হয়, কিন্তু কি করতে হয়, সাম স্পেশাল কন্ডিশন অ্যাপ্লাই করতে হয়, অর্থাৎ রবার গ্রো করার জন্য তার যে ইকুইটোরিয়াল ক্লাইমেটিক যে অর্থাৎ হট অ্যান্ড হিউমিড যে ক্লাইমেট দরকার, সেটাকে সাবট্রপিক্যালে প্রডিউস করতে গেলে সেই হট অ্যান্ড ক্লাইমেট কন্ডিশন, হট এবং ক্লাইমেটিক কন্ডিশন কিন্তু সাবট্রপিক্যালে প্রডিউস করতে হবে, তবে কিন্তু রবার হবে, ঠিক আছে, বোঝা গেল। ইট রিকোয়ার্স হিউমিড ক্লাইমেট উইথ রেনফল মোর দ্যান 2 সেন্টিমিটার, 2 নয় 200 সেন্টিমিটার, অর্থাৎ যেহেতু ইকুইটোরিয়াল রিজিয়নে এটা কি হচ্ছে ক্রপ, সেজন্য ইকুইটোরিয়াল রিজিয়নে বৃষ্টিপাত বেশি হয়, সেই জন্য আমাদের ভারতে তাহলে কোথায় কোথায় মেনলি বৃষ্টিপাত বেশি মানে বেশি হয়, মেঘালয়তে বৃষ্টিপাত হয়, কেরালায় বৃষ্টিপাত বেশি হয়, ঠিক আছে, সেই জন্য এখানে কি দরকার, মোর দেন মানে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত দরকার, আর কি দরকার, টেম্পারেচার কত দরকার, অ্যাবাভ 25 ডিগ্রি সেন্টিগ্রেড। ইকুইটোরিয়াল রিজিয়নে মিন গড় টেম্পারেচার কত, এখানে টেম্পারেচার ভ্যারি করে 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস থ্রু আউট দ্য ইয়ার, একই ধরনের টেম্পারেচার, ঠিক আছে,
তো সুতরাং সেই জন্য এখানে টেম্পারেচার বোঝা গেল এবং রেনফলও বোঝা গেল যে এই পরিমাণ 200 সেন্টিমিটার রেনফল লাগবে, 25 ডিগ্রি সেন্টিগ্রেডে বেশি কি লাগবে তোমার তাপমাত্রা লাগবে। আর একটা হচ্ছে কি রাবার ইজ অ্যান ইম্পর্টেন্ট র মেটেরিয়াল। রাবার হচ্ছে একটা ইম্পর্টেন্ট র মেটেরিয়াল। বিভিন্ন তোমার রাবার বেস যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে সেই সমস্ত ইন্ডাস্ট্রির টিউব টায়ার থেকে আরম্ভ করে আরো সমস্ত যে রাবার বেস ইন্ডাস্ট্রি আছে তাদের র মেটেরিয়ালস প্রোভাইড কোথায় হয়, এই রাবার থেকে প্রোভাইড হয়। সেজন্য বলছে রাবার ইজ অ্যান ইম্পর্টেন্ট র মেটেরিয়াল। তারপরে কি বলছে, ইট মেনলি গ্রোথ ইন কেরালা। এটা মেনলি কেরালাতে রাবার প্রোডাকশনের জন্য কেরালা কোন র্যাঙ্ক হোল্ড করছে 1, অর্থাৎ কেরালাতে হয়, তামিলনাড়ু, কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ, আন্দামান আর নিকোবর আইল্যান্ড, ঠিক আছে, অ্যান্ড গারো হিলস অফ দ্য মেঘালয়া। তোমরা জানো যে গারো, খাসি, জয়ন্তিয়া এই যে 3টে পাহাড় আছে, তা গারো হিলের ওখানে কি হয়, মেঘালয় চেরাপুঞ্জিতে ওয়ার্ল্ড সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, ঠিক আছে, সেই জন্য গারো হিলসের কাছে কিন্তু রাবার প্রডিউস হচ্ছে এবং কেরালাতেও প্রডিউস হচ্ছে, ঠিক আছে। এবার আমরা দেখে নেবো নেক্সট স্লাইডে আমরা দেখবো যে নন ফুড ক্রপের মধ্যে যে কটন সম্পর্কে আমরা দেখে নেবো। এবার আমরা পড়বো ফাইবার ক্রপস, অর্থাৎ এই যে ফাইবার ক্রপস, এই ফাইবার ক্রপস এর মধ্যে ইন্ডিয়াতে 4 ধরনের ফাইবার ক্রপস আছে, অর্থাৎ রেশমের মতো যেটা বেরোবে আর কি, সেটা হচ্ছে ফাইবার অর্থাৎ দড়ির মতো টাইপের, সূক্ষ্ম দড়ির মতো বেরোবে। তো 4 ধরনের কি কি ইয়ে থেকে আমরা ফাইবার ক্রপ পাই, একটা হচ্ছে কটন থেকে পাই, একটা জুট থেকে পাই, একটা হেম্প থেকে পাই, একটা হচ্ছে ন্যাচারাল সিল্ক, ঠিক আছে। আর দ্য 4 মেজর ফাইবার ক্রপস গ্রোন ইন ইন্ডিয়া, অর্থাৎ কটন তো আমরা জানি, জুটটাও আমরা জানি, হেম্পটা কি, হেম্পটা হচ্ছে তোমার যে জুট, ঠিক আছে, জুটের যে ফাইবার গুলো হয় সেটা একটু খুব সফট হয়, ঠিক আছে, সফট এবং একটু ব্রাউনিশ কালারের হয়। কিন্তু এই হেম্পটা দেখবে, এই হেম্প যাকে বাংলায় যাকে বলে শন, ঠিক আছে, এই হেম্পের যে ফাইবার গুলো সেটা খুব একদম নাইলন টাইপের, খুব শক্ত টাইপের এবং রংটা খুব ফ্রেশ হয়, সাদা হয়, এটা তাকে বলে শন বলে, ঠিক আছে। তো এই 3টে যে তোমরা দেখছো, এই 4টে যে ন্যাচারাল সিল্ক, এবং এইগুলো 4টেই কিন্তু গ্রো করছে ইন্ডিয়াতে, এবং দিজ আর ইনক্লুডেড ইনটু ফাইবার ক্রপস। কিন্তু এই 3টে অর্থাৎ কটন, জুট এবং হেম্প, ঠিক আছে, এটা কোথায় গ্রো করে, এই 3টে ফাইবার ক্রপ গ্রো করে সয়েলে। তাহলে ডিফারেন্সটা কি? আর এই ন্যাচারাল সিল্ক ইন্ডিয়াতে যেটা পাওয়া যায়, অর্থাৎ যেটা সিল্ক আমরা যেটি বলি, সেটা কোথা থেকে পাওয়া যায়, সেটা অবটেন ফ্রম কুকুনস, অর্থাৎ কুকুনস থেকে পাওয়া যায়। এবার এই কুকুনস থেকে কি হবে, এই কুকুনস থেকে কি হবে সিল্ক পাওয়া যায়। দেখো এখানে কি হয়, এই কুকুনসের প্রথমেই তো কুকুনস মানে হয় না, প্রথমে সিল্ক ওয়ার্ম থাকে, ছোট্ট এক ধরনের পোকা থাকে, এবং সেইগুলো সেই পোকাগুলো কি হয়, যে তুঁত গাছ বলে, সেই তুঁত গাছের পাতা খেয়ে এইগুলো কিন্তু আস্তে আস্তে বড় হয় এবং লাস্টে কুকুনসে কনভার্ট হয়। তো যেমন আমাদের মুর্শিদাবাদ, মালদা এই রিজিয়নটা কিন্তু এই কুকুন রেয়ারিং এর জন্য কিন্তু বিখ্যাত, ঠিক আছে, সিল্ক প্রোডাকশনের জন্য। সেই জন্য কি বলেছে, এই যে কুকুন হওয়ার আগে কি হচ্ছে, এই যে সিল্ক ওয়ার্ম, ছোট যে পোকাগুলো ফিড, তাদের কি খাওয়ানো হয়, গ্রিন লিভ, স্পেশালি মালবেরি, যেটা মালবেরি বলে একটা যে পাতা আছে, সেই পাতাটা কিন্তু স্পেশালি নিউট্রিশিয়াস একটা পাতা, সেটা এই সিল্ক ওয়ার্মদের ক্ষেত্রে নিউট্রিশিয়াস, তারা এই মালবেরি পাতা খায়। এবং অন্যান্য অনেক জায়গায় শুধু এই তুঁত গাছের পাতা না থাকলেও কি হয়, যে অর্জুন গাছের পাতাকেও কিন্তু এই দেওয়া হয়, মানে অর্জুন গাছেও কিন্তু সিল্কের পোকা ছেড়ে দেওয়া হয়, ছোট রেশম পোকা। এবং এখান থেকে কি হচ্ছে, রিয়ারিং সিল্ক ফ্রম দা সিল্ক ওয়ার্ম ফর দ্য প্রোডাকশন অফ সিল্ক ফাইবার, ঠিক আছে। এই যে রিয়ারিং সিল্ক যে রিয়ারিং হচ্ছে, কোথায় হচ্ছে, প্রোডাকশন অফ সিল্ক যে ফাইবার হচ্ছে, ইজ নোন অ্যাজ, এইভাবে যে কুকুন থেকে যে আমরা যে ইয়েটা পাচ্ছি, সিল্কটা পাচ্ছি, সেটাকে কি বলছে, সেটাকে বলা হয় সেরিকালচার, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে সেরিকালচার কি, তাহলে সেরিকালচার হচ্ছে রিয়ারিং সিল্ক ওয়ার্ম ফর দ্য প্রোডাকশন অফ সিল্ক ফাইবার ইজ নোন অ্যাজ সেরিকালচার, ঠিক আছে। তাহলে আমাদের বোঝা গেল যে ফাইবার ক্রপস এর আমরা একটা ইন্ট্রোডাকশন পেলাম, যে ফাইবার ক্রপস এর মধ্যে এই 3টে হচ্ছে কোথা থেকে হচ্ছে, গ্রো করছে সয়েল থেকে, আর বাদ বাকি ন্যাচারাল সিল্ক গ্রো করছে কুকুন থেকে, ঠিক আছে। এবং যারা মালবেরি পাতা এবং অর্জুন পাতা এই সমস্ত পাতা খেয়ে কি হচ্ছে, এরা
কি হচ্ছে, ডেভেলপড হচ্ছে, ডেভেলপড হয়ে এখান থেকে কুকুন ফর্ম করছে এবং সেখান থেকে সিল্ক কি হচ্ছে, প্রডিউস হচ্ছে, সিল্কের যে সুতো যে ধাগাটা সেটা তৈরি হচ্ছে। এবং এই প্রসেসটাকেই বলা হচ্ছে, এখান থেকে যে সিল্ক পাওয়া যাচ্ছে কুকুন থেকে, এটা কি বলছে, সেরিকালচার। ঠিক আছে, এবার নেক্সট স্লাইডে আমরা দেখবো কটন সম্পর্কে, আমরা দেখবো কটন নিয়ে আমরা পড়বো। এবার আমরা দেখবো যে ফাইবার ক্রপের মধ্যে যে মেন অর্থাৎ প্রাইম যে ক্রপ সেটা হচ্ছে কটন। ঠিক আছে, অর্থাৎ তুলো, যাকে তুলাও বলা হয়। এবার কি বলছে, ইন্ডিয়া ইজ দ্য হোম অফ কটন প্লান্ট। এখানে মনে করা হয় যে ইন্ডিয়াতেই কিন্তু কি হচ্ছে, এই কটনের প্রথম কাল্টিভেশন স্টার্ট হয়েছিল, এখান থেকে কটনের অরিজিনেশন প্লেস হচ্ছে ইন্ডিয়া। সেই জন্য এনসিয়েন্ট যেটা এনসিয়েন্ট পিরিয়ড থেকে দেখে আমরা পড়েছি যে কি, যে ইন্ডিয়াতে কটন টেক্সটাইল ইন্ডিয়াতে কি, ইন্ডিয়া একদম ওয়ার্ল্ড ওয়াইড লিড করতো, তাই না? ব্রিটিশদের আসার আগেও আমরা দেখেছিলাম যে ব্রিটিশরা ইন্ডিয়ার ফাইন কোয়ালিটির জন্য কি করেছিল, তারা এখান থেকে ইন্ডিয়া থেকে কি করতো, কটন পারচেস করতো, কটন এবং স্পাইসেস পারচেস করতো, এবং তারা কোথাতে তাদের সোনা এবং সিলভার, গোল্ড এবং সিলভার তারা ইন্ডিয়াতে নিয়ে আসতো। তাহলে এনসিয়েন্ট পিরিয়ড থেকে কিন্তু কটনে আমরা কিন্তু কটন প্রোডাকশনের ক্ষেত্রে আমরা কিন্তু প্রসপারাস ছিলাম এবং এখনো রয়েছি। সেই জন্য কি বলছি, ইন্ডিয়া মনে করা হয়, কারণ কি, ইন্ডিয়া ইজ দ্য হোম অফ দ্য কটন প্লান্ট। এবার সেকেন্ড হচ্ছে যে ইট ইজ ওয়ান অফ দ্য মেন র মেটেরিয়ালস ফর দ্য কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি। অর্থাৎ যে আমাদের যে কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি অল ওভার ইন্ডিয়া গ্রো করেছে, ডেভেলপড হয়েছে, তার মেন কারণ কি, আমাদের যে গুড কোয়ালিটির আমাদের কটন প্রডিউসড হয়। ঠিক আছে, এবং সেই কটন, এটা তো নন ফুড ক্রপ, ঠিক আছে, এটা খাওয়ার জন্য নয়, এটা ইন্ডাস্ট্রিয়াল পারপাস ইউজ হচ্ছে। এবং এই কটন ক্রপ কি করছে, এই ইন্ডাস্ট্রিয়াল কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে কি করছে, তার র মেটেরিয়াল প্রোভাইড করছে। ঠিক আছে, সেই জন্য কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা গ্রো করেছে। তারপরে বলছে কি, ইট গ্রোজ ওয়েল ইন ড্রায়ার পার্ট অফ দ্য ব্ল্যাক কটন সয়েল অফ দ্য ডেক্কান প্ল্যাটো। এটা কোথায় গ্রো করেছে, এটা হচ্ছে ড্রায়ার পার্ট অফ দ্য ব্ল্যাক কটন সয়েল অফ দ্য ডেক্কান প্ল্যাটো, অর্থাৎ ডেক্কান প্ল্যাটোর ব্ল্যাক কটন সয়েল রিজিয়নে। আবার রিকল করো যে সয়েল চ্যাপ্টার, মানে টাইপস অফ সয়েল আমরা কি দেখেছিলাম, যে সাউথ, অর্থাৎ এই ইন্ডিয়ার এই যে পোর্শনটা, এটা হচ্ছে তোমার ব্ল্যাক কটন সয়েল। ঠিক আছে, এই রিজিয়নটাতেই কিন্তু ব্ল্যাক কটন সয়েল রয়েছে, অর্থাৎ রেগুর সয়েল যেটাকে বলে। এই রেগুর সয়েল হচ্ছে সয়েল মানে কটন প্লান্টেশন অর্থাৎ প্রোডাকশনের জন্য ফেমাস, সেই জন্য একে ব্ল্যাক কটন সয়েলও বলা হয়। সেই জন্য কি হচ্ছে, এই ডেক্কান প্ল্যাটো এবং এই রিজিয়নটাতে কি হচ্ছে, যে এটাতে ভালো গ্রো করে, সেই জন্য ব্ল্যাক কটন সয়েল রিজিয়ন বলা হয়। এই কেন এটা মানে গ্রো করে, এর জিওগ্রাফিক্যাল কন্ডিশন কি, যে এর কটন গ্রো করতে গেলে, অ্যাকচুয়ালি কোনো জায়গায় কটন যদি গ্রো করতে হয়, তার তো যে কোনো ক্রপসই গ্রো করতে গেলে তার ফেভারেবল কন্ডিশন চাই, তবেই তো সেখানে সেই ক্রপটা গড়ে উঠবে। তো সুতরাং এই রিজিয়নটাতে কোনো এই কটন গ্রোয়িং এর জন্য ফেভারেবল কন্ডিশন প্রেজেন্ট আছে, সেই জন্য কটনের এই জায়গায় এই রিজিয়নটাতে বেশি গ্রো করে। এবার কি ফেভারেবল কন্ডিশন, অ্যাকচুয়ালি কটন হচ্ছে, তাহলে কি হলে এই জায়গাটা অ্যাকচুয়ালি এটা কি, এটা তো ড্রাই প্লেস, তাই না? এই দিকটাতে রাজস্থান রয়েছে, এই দিকটা দিকে আছে তোমার ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন রয়েছে। ওয়েস্টার্ন ঘাট মাউন্টেনে থাকার জন্য ম্যাক্সিমাম বৃষ্টিপাতটা কোন এই ইস্ট ওয়েস্টার্ন কোস্ট রিজিয়নে হয়ে যায়, এখানে হয় না, এখানে কারণ এটা লিওয়ার্ড সাইড, তাই তো? সেই জন্য তাহলে কটনের এই যে ফিজিক্যাল যে ফিচার্স, এখান থেকে বুঝতে পারছি যে কটনের জন্য কি লাগবে, কম জল লাগে, তাই তো, ইরিগেশন খুব কম লাগে। সেই জন্য কি হচ্ছে, কি দরকার, তাহলে ইট রিকোয়ার্স হাই টেম্পারেচার দরকার, লাইট রেনফল অর ইরিগেশন। তাহলে এখানে খুব বৃষ্টি খুব কম পরিমাণে কিন্তু এটা দরকার হয়। আর কি দরকার, এটা সব থেকে ভাইটাল যেটা প্রয়োজনীয় জিনিস, সেটা হচ্ছে 200 দিন অর্থাৎ 200 ফ্রস্ট ফ্রি ডেজ দরকার, আর ব্রাইট সানশাইন ফর ইটস গ্রোথ। ঠিক আছে, এটা গ্রো করার জন্য, কটনটা ঠিকঠাক গ্রো করার জন্য 200টা ফ্রস্ট ফ্রি অর্থাৎ কুয়াশা মুক্ত দিনের দরকার। ঠিক আছে, এবং ব্রাইট সানশাইন লাগবে, সেখানে ফগ বা কোনো হিউমিড ওয়েদার বা ওয়েদারি কন্ডিশন থাকলে কিন্তু এখানে কটনের মানে কটনটা ঠিকঠাক গ্রো করবে না। ঠিক আছে, তো এই সমস্ত ফিজিক্যাল কন্ডিশন গুলো এই রিজিয়নে বর্তমান। ঠিক আছে, সেই জন্য এই রিজিয়নে এটা গ্রো করেছে। তারপরে এবার কি বলছে দেখো, ইট ইজ এ খারিফ ক্রপ। ঠিক আছে, এটা হচ্ছে খারিফ ক্রপ, এবং এর জন্য কি লাগে 6 to
8 মান্থ ফর ইটস ম্যাচিওর। এটা হচ্ছে কটনটা হচ্ছে একটা খারিফ ক্রপ, এবং কটনটাকে ম্যাচিওর হতে গেলে একদম 6 থেকে 8 মাস এর টাইম লাগে, বোঝা গেছে। এবং তাহলে কটন প্রডিউসিং স্টেট এর আশেপাশে রিজিয়নে হবে, ঠিক আছে। এর আশেপাশে রিজিয়নে মানে এই রিজিয়নটাতে কোন এইটাতে কোন স্টেট আছে, এটাতে মহারাষ্ট্র। তাহলে তোমরা কটন প্রডিউশনের জন্য চোখ বুঝে তোমরা বলে দিতে পারো যে মহারাষ্ট্র ফার্স্ট র্যাঙ্ক, ঠিক আছে। মহারাষ্ট্র যে প্রথম উৎপাদনে, সেকেন্ড গুজরাট, মধ্যপ্রদেশ, এমপি মানে মধ্যপ্রদেশ, তারপরে কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ঠিক আছে। এই রিজিয়ন গুলোতে কিন্তু কটন গ্রো হয়, সব দেখো এই আশেপাশে রিজিয়নের অঞ্চলগুলোতে, ঠিক আছে। এবং এই যে কটন থ্রু ওয়ার্ল্ড ওয়াইড যে কটনের যদি আমরা প্রোডাকশন যদি আমরা দেখতে যাই, আমরা ইন্ডিয়া হচ্ছে কটন প্রোডাকশনের জন্য কত সেকেন্ড প্লেস আমরা হোল্ড করি, ঠিক আছে। তাহলে ফার্স্ট প্লেসে কে আছে? ফার্স্ট প্লেসে আছে চায়না। সেদিন বলছে ইট ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার অফ দ্য প্রডিউসার আফটার চায়না, মানে প্রথমে আছে চায়না, তারপরে কিন্তু আমাদের ইন্ডিয়া, ঠিক আছে। বোঝা গেল কটন সম্পর্কে। এবার আমরা নেক্সট স্লাইডে আমরা দেখবো অর্থাৎ জুট সম্পর্কে দেখে নেবো, যে জুট কোথায় কোথায় গ্রো করছে এবং তার কি কি ফেভারেবল কন্ডিশন দরকার এবং কেন সেই জুট গ্রো করছে সেই সমস্ত রিজিয়নে। এবার দেখো, এবার আমরা জুট সম্পর্কে বলবো, অর্থাৎ আমরা এর আগে স্লাইডে কি পড়লাম? কটন, তাই তো। এবার কটনের পরে আবার জুট। এই জুটের সাথে সাথে কি হবে, আমাদের এই ভিডিওটা আজ কিন্তু কমপ্লিট হবে, এবং এই ভিডিওটা কমপ্লিট হওয়ার সাথে সাথে এই যে মেজর যে মানে ক্রপ, এই ক্রপের পোর্শনটা একটা ভাস্ট একটা চ্যাপ্টার আমাদের টপিক আমাদের কমপ্লিট হবে, এবং যেটা এই এগ্রিকালচার এই চ্যাপ্টারের এই লেসনের মানে প্রাইম আসপেক্ট, মানে মেন বিষয় যেটা আমাদের। তো এখানে দেখো কি বলেছে জুট মানে হচ্ছে পাট, তাই তো। এবার এই পাট কি বলছে? ইট ইজ নোন অ্যাজ গোল্ডেন ফাইবার। এই জুটকে বলা হচ্ছে কি বলা হচ্ছে? গোল্ডেন ফাইবার বলা হতো, মানে সোনালী তন্তু। সোনালী তন্তু কেন? যখন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অতটা হয়নি, কিন্তু এই কটন আর জুট এগুলো তো আমাদের এনসিয়েন্ট পিরিয়ড থেকে কি হচ্ছে আমাদের এখানে কাল্টিভেট হয়েছে, এবং যে সমস্ত মানে বিভিন্ন কাজে এই পাট এবং জুট ব্যবহার হতো। দড়ি, তারপর বিভিন্ন রকমের যে মানে ব্যাগস, মানে বস্তা যাকে বলি, বস্তা থেকে আরম্ভ করে বিভিন্ন রকম ম্যাট থেকে আরম্ভ করে, মানে এর মানে ভাস্ট এর ইউজ ছিল। কিন্তু আস্তে আস্তে যখন টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়, এর ইউজটাও কিন্তু আস্তে আস্তে কমে আসে। তার কারণ আমরা আলোচনা করব। কিন্তু ইট ইজ অলসো নোন অ্যাজ, মনে রাখতে হবে, এটা সোনালী তন্তু বা গোল্ডেন ফাইবার বলা হতো। এটা কোথায় জন্মাবে? এটা অ্যাকচুয়ালি এই পাট মানে পাট কাল্টিভেশনের জন্য, প্ল্যান্টেশনের জন্য প্রচুর পরিমাণে কিন্তু জল লাগে, ঠিক আছে। সুতরাং এটা যেহেতু প্রচুর পরিমাণে লাগবে, তাহলে ওয়াটার ইন্টেন্সিভ, মানে এটা খারিফ, তাই তো, খারিফ ক্রপ হবে। আর একটা হচ্ছে পাটটাকে যখন হারভেস্ট করা হয়, অর্থাৎ যখন পাটটাকে কেটে যখন তার মধ্যে যখন যে ফাইবারটা যখন বার করা হয়, তার জন্য পাটটাকে একদম স্টিল ওয়াটারে, অর্থাৎ স্থির জলে 10 থেকে 15 দিন ডুবিয়ে রাখতে হয়, ঠিক আছে। তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে জলের দরকার পড়ে পাট চাষের জন্য। সুতরাং মনে রাখতে হবে, যে সমস্ত জায়গাতে ওয়াটার অ্যাভেলেবিলিটি মানে হিউজ, প্রচুর পরিমাণে জল পাওয়া যায়, সেই সমস্ত রিজিয়নে কিন্তু পাট গ্রো করে। এবং শুধু গ্রো করার জন্য পাট লাগে, এবং তার প্রসেসিং এর জন্য কিন্তু জলের দরকার হয়। সেজন্য কি বলছে, দেখো কি বলেছে, ইট গ্রোস ওয়েল ড্রেন ফার্টাইল সয়েল ইন দা ফ্ল্যাট প্লেন। অর্থাৎ ফ্ল্যাট প্লেনে এটা গ্রো করে, ফার্টাইল সয়েল এবং ওয়েল ড্রেন মানে সঠিক আর কি জল নিকাশি ব্যবস্থা থাকবে যেখানে। ফার্টাইল সয়েল হোয়ার কি বলছে, সয়েলস আর রিনিউড এভরি ইয়ার। অর্থাৎ যেখানে সয়েলটা কি হবে, এই সয়েলটা মানে রিনিউ হবে, অর্থাৎ এভরি ইয়ার, প্রত্যেকটা ইয়ারে সয়েলটা কি হবে, রিনিউ হবে। কি করে রিনিউ হবে? এটা ম্যাক্সিমাম যদি একটা নদী হয়, ঠিক আছে, তো এই নদী যদি এই রিজিয়ন গুলো যখন রেনি সিজনে কি হয়, ফ্লাড, এই সমস্ত অঞ্চলগুলোতে কি হয়, জলে ভর্তি হয়ে যায়, ওভারফ্লো হয়ে নদী, যেহেতু ওয়াটারের পরিমাণটা বেশি হয়ে যায় জলে। সুতরাং এই রিজিয়ন পর্যন্ত যদি ফ্লাড হয়, তাহলে কি হবে, এই ফ্লাডের সাথে সাথে অ্যালোভিয়াল, তার সাথে পলিগুলো এসে জমা হবে, প্রত্যেক বছর নতুন পলি এখানে জমা হবে, ঠিক আছে। তো সুতরাং এই জন্য এটা নতুন পলি মাটিতে এটা কিন্তু
কি হয়, গ্রো করে। তাহলে প্রত্যেকটা বছরে কি হচ্ছে, পলি হচ্ছে, সেটা পলিটা কি হচ্ছে, রিনিউ হচ্ছে এভরি ইয়ার ফ্লাডের টাইমে। এবার কোথায় কোথায় হবে, যেমন আসামে হয়, আসামে ব্রহ্মপুত্র ভ্যালিতে কি হয় তোমার বন্যার জন্য কি হয়, বন্যা হয় ফলে অ্যালুভিয়াল যে পলি সেটা ডিপোজিট হয়। আবার ওয়েস্ট বেঙ্গলেও হয়, ওয়েস্ট বেঙ্গলে হুগলি নদীর একদম তোমাদের পূর্ব প্রান্তটা, অর্থাৎ হুগলি নদীর পূর্ব দিকে, অর্থাৎ হুগলি নদী রিজিয়নটাতেও কিন্তু পাট চাষ হয়, ঠিক আছে। এবং তার সাথে সাথে বাংলাদেশেও কিন্তু প্রচুর পরিমাণে, বাংলাদেশ যেহেতু একটা নদীমাতৃক দেশ, বাংলাদেশেও কিন্তু প্রচুর পরিমাণে পাট চাষ হয়, ঠিক আছে, এই এই কারণটার জন্য। সেকেন্ড, তারপরটা দেখো বলছে হাই, যেহেতু কি বললাম, যেটা বৃষ্টি প্রচুর পরিমাণে লাগবে এবং তার সাথে সাথে কি লাগবে, টেম্পারেচার রিকোয়ার্ড ডিউরিং দ্য গ্রোথ, অর্থাৎ হাই টেম্পারেচার লাগবে। টেম্পারেচারটা কেমন লাগবে, টেম্পারেচারে কিন্তু হাই লাগবে। তার সাথে কি হচ্ছে, মেন গ্রোয়িং রিজিয়ন কি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, বিহার, আসাম, উড়িষ্যা, মেঘালয় অ্যান্ড আর মেজর প্রডিউসিং স্টেট। দেখো প্রত্যেকটা যে স্টেটের নাম দেওয়া আছে, মেনলি বিহারটা বাদ দিয়ে প্রত্যেকটা স্টেটে দেখো ওয়াটার অ্যাভেলেবিলিটি কিন্তু প্রচুর পরিমাণে আছে, ঠিক আছে। বিহারের মধ্যে এখানে গঙ্গা আছে, তো গঙ্গার আশেপাশে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আছে, হুগলি নদী আশেপাশে হচ্ছে, আসামে হচ্ছে, ঠিক আছে, ব্রহ্মপুত্র ভ্যালি উপত্যকাতে হচ্ছে, উড়িষ্যাতে হচ্ছে কোস্টাল রিজিয়ন থেকে আরম্ভ করে মহানদী যে সমস্ত রিজিয়নটা রয়েছে। আর মেঘালয়তে জানো যে মৌসিন নামে চেরাপুঞ্জি সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। দেখো লক্ষ্য করে দেখো, যে রিজিয়ন গুলো স্টেট গুলোতে হচ্ছে সেইগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ওয়াটার অ্যাভেলেবিলিটি আছে। বোঝা গেল? তাহলে মানে এই পাটের ইউজ কি, যেটা ইনিশিয়াল যেটা আমরা বলেছিলাম, এটা কি হচ্ছে, মেকিং গানি ব্যাগস হয়েছে যে পাটের যে ফাইবারটা যেটা এক্সট্রাক্ট করা হলো, সেই একটু মানে কি বলবো, মানে কমজোরি টাইপের যে ফাইবারটা থাকে, সেটা দিয়ে কি হয়, বস্তা, গানি ব্যাগ মানে হচ্ছে বস্তা তৈরি করা হয়। বিভিন্ন যে সমস্ত বস্তা, যেমন চিনি, সুগার জন্য যে বস্তা ইউজ করা হয়, বিভিন্ন রকম ধানের যে সমস্ত বস্তা, চালের, তো এখন সব প্লাস্টিক হয়ে গেছে। আগে সমস্ত পাটের বস্তার মধ্যে সব কি হতো, এগুলো মানে ভরা হতো, সেজন্য পাটের বস্তা লাগবে, সেজন্য এটা বস্তার জন্য ইউজ হতো। ম্যাটের জন্য ইউজ হতো, দড়ির জন্য রোপ, কার্পেট অ্যান্ড আদার আর্টিফ্যাক্টস, বিভিন্ন এই সমস্ত জিনিসের জন্য পাট কিন্তু, তাহলে বোঝা যাচ্ছে হোয়াইট মানে পাটের কি মানে একটা প্রচুর পরিমাণে পাটটা বিভিন্ন কাজে পাটটা ব্যবহার হচ্ছে। কিন্তু এর প্রবলেম এখন রিসেন্ট টাইমে, এর প্রবলেম কি, তাহলে নিচে যেটা আছে এর প্রবলেম সম্পর্কে বলা আছে। কিন্তু এই যে ডিউ টু ইটস হাই কস্ট, তোমাদের বই আছে এটা, ইট ইজ লুজিং মার্কেট, ঠিক আছে। সিনথেটিক ফাইবার অ্যান্ড প্যাকিং মেটেরিয়ালস, সিনথেটিক ফাইবার এর মানে হাই কস্টের জন্য কি হচ্ছে, এটা এর মার্কেটটা লুজ করছে। তার পরিবর্তে কি এসছে, সিনথেটিক ফাইবার চলে এসছে, সিনথেটিক ফাইবার অ্যান্ড প্যাকিং মেটেরিয়ালস, পার্টিকুলারলি নাইলনের যে সমস্ত জিনিস আসার জন্য কি হচ্ছে, পাটের উপজাত পদার্থ হিসেবে কি এসছে, নাইলন চলে এসছে, সাবস্টিটিউট চলে এসছে। সেই জন্য কি হচ্ছে, পাটের চাহিদাটা কমে গেছে। এটা তো একটা কারণ গেল, এটা তোমাদের বই আছে। তাছাড়াও জেনে রাখো যে পাটের আরো যে সমস্ত কারণগুলো, পাট মানে যে আমাদের যে ইন্ডিয়াতে পাট যে জুট ইন্ডাস্ট্রি, জুট মিলগুলো যে দিনকে দিন বন্ধ হয়ে যাচ্ছে, শাটডাউন হয়ে যাচ্ছে, তার অনেকগুলো, এছাড়াও অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত কারণ হচ্ছে, এই যত সমস্ত পাট যেভাবে জুট মিল আছে, এগুলো একদম প্রি ইন্ডিপেন্ডেন্স টাইপ এগুলো এস্টাবলিশ হয়েছিল, ম্যাক্সিমাম 80% এর উপর। তার সমস্ত যন্ত্রপাতিগুলো ছিল পুরনো, তাহলে তার প্রোডাকশন কস্ট সমস্ত কিছু মানে যদি কমাতে হয়, তাহলে কি হবে, মেকানাইজ করতে হবে, বিভিন্ন রকম টেকনোলজি ইউজ করতে হবে। কিন্তু সেই ধরনের টেকনোলজি কিন্তু এখানে ইউজ হচ্ছে না, তার ফলে কি প্রোডাকশন কস্টটা কিন্তু বেড়ে যাচ্ছে, তাই তো। আর সেকেন্ড একটা কারণ হচ্ছে, যখন ইন্ডিয়াতে আগে যখন এটা গোল্ডেন ফাইবার বলা হতো, তখন ম্যাক্সিমাম যখন দেশ বিভাজনের আগে, অর্থাৎ ফ্রিডম মানে স্বাধীনতা পাওয়ার পরে কি হয়, যে বাংলাদেশ যে ভাগ হয়ে যায়, ম্যাক্সিমাম যে মানে পাট চাষের যে অংশটা, সেটা বাংলাদেশে চলে যায়। এবং কি হয়, যে মিলগুলো কোথায় থেকে যায়, ওয়েস্ট বেঙ্গলের দিকে থেকে যায়। তাহলে একটা র মেটেরিয়ালের একটা অ্যাভেলেবিলিটির একটা প্রবলেম আছে। যে তাছাড়া বিভিন্ন রকমের শ্রমিক অসন্তোষ এবং সরকারি যে সমস্ত মানে কি বলবো তোমার যে প্রিন্সিপাল, অর্থাৎ যে নীতি, সেগুলো কিন্তু পাট চাষের পক্ষে ফেভারেবল নয়। সেখানে তার ফলে কি হচ্ছে, পাট চাষ আস্তে আস্তে ডিক্লাইন করছে। এবং তার সর্বোপরি কি হয়েছে, যে এই যে সিনথেটিক নাইলন দড়ি, মানে এখন নাইলনের দড়ি বেশি ইউজ হচ্ছে। ম্যাক্সিমাম তোমাদের দেখো একটা জিনিস কি, যে বাজার যে কোনো জিনিস আনতে যাবে, দেখবে
যে তাতে সবজি হোক বা কোনো গ্রোসারির কোনো জিনিস হোক, সব আমরা কি দেই, আমাদের নাইলনের কি পলিথিন পলিপ্যাকের মধ্যে আমরা নিয়ে আসি। কিন্তু তাহলে পলিপ্যাকটা কেন ইউজ করছে লোকে, যেহেতু ব্যবহার মানে হালকা এবং কম পয়সায় এটা উৎপাদিত হচ্ছে, ঠিক আছে। কিন্তু এর এই পলিপ্যাক কি হচ্ছে, যে এর একটা এনভায়রনমেন্টাল হ্যাজার্ড মানে এনভায়রনমেন্টাল প্রবলেমও আছে, কিন্তু পাটের কিন্তু ক্ষেত্রে কিন্তু সেটা নেই, কিন্তু এর হাই কস্ট রয়েছে। যেহেতু এখানে মেশিনারি কম ইউজ হচ্ছে পাট মানে ইয়েতে, সেজন্য কি হচ্ছে, এ যে ইন্টারন্যাশনাল যে মার্কেট আছে পাটের, সেখানে কিন্তু ইন্ডিয়ান যে পাট সেটা কিন্তু জুট কিন্তু সার্ভাইভ করতে পারছে না। যেমন বাংলাদেশ, তারপর তোমার ফিলিপাইন, জাপান, ব্রাজিল, এই সমস্ত দেশে কি হচ্ছে, তারা মেকানাইজেশন নিয়ে এসছে পাট জুট ইন্ডাস্ট্রিতে, কিন্তু ভারতে কিন্তু সেরকম কোনো মেকানাইজেশন নিয়ে আসেনি, তার ফলে এর প্রোডাকশন কষ্ট বেশি হচ্ছে। তো ওভারঅল আমাদের এইটার মধ্যে দিয়ে আমাদের চ্যাপ্টার শেষ হবে। তো সুতরাং এখানেই আমাদের যে সমস্ত নন ফুড ক্রপস আছে সেগুলো আমরা সমস্ত এই ভিডিওতে আমরা আলোচনা করলাম। তো নেক্সট ভিডিওতে আবার আমরা কি করব, এর যে পরের যে মানে কিভাবে আমাদের এগ্রিকালচার তো হয়ে গেল, ঠিক আছে, এগ্রিকালচার সমস্ত প্রোডাক্ট আমরা দেখে নিলাম, কি এরপরে এগ্রিকালচার কমপ্লিট করার পরে কিভাবে মানে কি কি মানে টেকনোলজিক্যাল মানে মেশিনারি আমাদের এগ্রিকালচারের ইয়েতে মানে ফিল্ডে প্রয়োগ করা হয়েছে, এবং ওয়ার্ল্ড ইকোনমিতে এগ্রিকালচারের কি কন্ট্রিবিউশন সেই সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। স্টিল দেয়ার, কিপ লার্নিং এন্ড স্টে কানেক্টেড, সাবস্ক্রাইব মাই চ্যানেল র্যাডিক্যাল লার্নিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।